আসসালামু আলাইকুম, আমি শাহিন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শাহিনস ট্রাভেল স্টোরিতে। ইস্তাম্বুলের পর দার্জিলিং এবং সিকিমের নানান বিষয়ের উপর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। ভ্রমণ স্থান হিসেবে বাংলাদেশিদের কাছে এখন দার্জিলিং ও সিকিমের অবস্থান একেবারে শীর্ষে। 2023 সালের ঈদ উল ফিতরের নামাজ পড়েছি দার্জিলিং জামে মসজিদে এবং সিকিম বেড়াতে গিয়ে জীবনের প্রথম স্নোফল দেখেছি। সেই অভিজ্ঞতাই জানাবো আজকের ভিডিওতে। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। আশা করি সঙ্গেই থাকবেন। অপরূপ সৌন্দর্যের একটি অসাধারণ প্রাকৃতিক লীলাভূমি এই দার্জিলিং। এর সবকিছুতেই রয়েছে হৃদয় ব্যাকুল করা মুগ্ধতা। এই যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। ভারতবর্ষের ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুর মধ্যে অন্যতম এই দার্জিলিং। 2023 সালের ঈদ উল ফিতরের আগের রাতে পৌঁছেছিলাম শৈলশহর দার্জিলিংয়ে। পরদিন দার্জিলিং জামে মসজিদে ঈদের জামাত ছিল সকাল 9:30টায়। হাতে তখনও 1.5 ঘন্টা সময় বাকি। ভাবলাম এই সময়ে কিছু স্পট ঘুরে আসি। বন্ধুরা আসসালামু আলাইকুম, রয়েছি শৈলশহর দার্জিলিংয়ে এবং এই মুহূর্তে আছি পিস প্যাগোডাতে এবং তার পাশেই রয়েছে জাপানিজ টেম্পল এবং আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা খুব স্পষ্ট দেখা যাচ্ছে। গতকাল রাতে এখানে পৌঁছেছি। আজকে সকালে টাইগার হিল যাবার কথা ছিল, কিন্তু টাইগার হিলে যারা গেছে তারা কিন্তু দেখতে পারেনি কাঞ্চনজঙ্ঘা সেভাবে, তখন ভোরে মেঘ ছিল। এখন একেবারে সূর্যের আলো স্পষ্ট হয়ে গেছে এবং কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব সুন্দর করে ধরা দিয়েছে আমাদের সামনে। আপনারা দেখুন, ওই যে গাছটি দেখা যাচ্ছে সেই গাছটির বাম পাশে যে চূড়াটি দেখতে পাচ্ছেন সর্বোচ্চ এটি কাঞ্চনজঙ্ঘা এবং স্লিপিং বুদ্ধা কিন্তু এই মুহূর্তে আরো স্পষ্ট হয়েছে। নিচে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাপানিজ টেম্পল, দার্জিলিংয়ের পর্যটন স্পটগুলির মধ্যে একটি অন্যতম আকর্ষণীয় জায়গা। খুব ছোট কিন্তু এখানে প্রচুর লোক সমাগম হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ের সেই বিখ্যাত দৃশ্য, যেটি পাহাড়ের গায়ে গায়ে অজস্র বাড়িঘর কিন্তু এখানে সবসময় থাকে এবং দেখতে খুব সুন্দর লাগে। রাত্রিবেলা তো অসাধারণ লাগে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এপাশেও অসংখ্য বাড়িঘর কিন্তু রয়েছে। জাপানিজ টেম্পলের সামনে থেকে দ্রুত বেরিয়ে গাড়িতে উঠলাম। ড্রাইভার দ্বীপ এস 9:15টার দিকে নামিয়ে দিল দার্জিলিং জামে মসজিদের সামনে। আমি 2 ছেলেকে নিয়ে একরাশ বিস্ময় ও মুগ্ধতা নিয়ে এগিয়ে গেলাম ঈদের নামাজ পড়ার জন্য। এই মসজিদটি আয়তনে এত বড় হবে আমি আশা করিনি। মসজিদ কমপ্লেক্সটি কানায় কানায় পরিপূর্ণ। সম্ভবত অনেক দূর দূরান্ত থেকে মুসলিমরা নামাজ পড়তে এসেছেন। খতিব সাহেব দরাজ কণ্ঠে হিন্দিতে বয়ান করছেন। নামাজ শুরু হতেই সূরা ফাতিহা পড়ার পর যখন পড়লেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, মনে হলো আমি যেন আমাদের মহল্লার মসজিদে নামাজ পড়তে দাঁড়িয়েছি। শৈলশহর দার্জিলিং থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। ঈদ মুবারক। আজকে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই জায়গাতেই ঈদ। এক অবিস্মরণীয় অভিজ্ঞতার সামনে দাঁড়িয়ে আছি। নামাজ পড়তে এসেছি দার্জিলিংয়ের সবচেয়ে বড় জামে মসজিদে। 9:30টায় জামাত হবে, এখন 9:20 বাজছে, আর 10 মিনিট পর। এখানে অনেক মুসল্লি দেখতে পাচ্ছেন আপনারা এবং পাহাড়ের পাদদেশে কিন্তু রয়েছে এই মসজিদটি। সে এক অন্যরকম অনুভূতি এবং সে এক অন্যরকম দৃশ্য। এক পরিপূর্ণ তৃপ্তি নিয়ে ঈদের জামাত শেষ করে আমরা দ্বীপ এসের গাড়িতে করে রওনা হলাম এবং গিয়ে নামলাম বিখ্যাত হিমালয়ান মাউন্টেইনিয়ারিং ইনস্টিটিউটের সামনে। 1954 সালের 4 নভেম্বর পর্বত আরোহণকে জনপ্রিয় করতে প্রতিষ্ঠিত হয় এই হিমালয়ান মাউন্টেইনিয়ারিং ইনস্টিটিউট তথা দার্জিলিং HMI। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগে এবং বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে প্রতিষ্ঠা পায় এই ইনস্টিটিউট, যার প্রথম প্রশিক্ষণ পরিচালক ছিলেন প্রথম এভারেস্ট জয়ী তেনজিং নোরগে। ইনস্টিটিউটের সামনেই একটি ফ্রি অ্যাডভেঞ্চার গেমের আয়োজন করা হয়েছে। বড় ছেলে সায়ান আগ্রহ নিয়ে সেই অ্যাডভেঞ্চারে অংশগ্রহণ করেছে। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে রয়েছে দার্জিলিংয়ের একটি বিখ্যাত জায়গা। এখানে বাচ্চাদের জন্য নয়, ইনফ্যাক্ট সবার জন্যই একটি চমৎকার ট্রি টপ রোপ কোর্স আছে। আমার বড় ছেলে সায়ান স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে এবং এর অনেকগুলো স্টেপ এখান থেকে সে পেরিয়ে ও মাথায় গিয়ে তারপর আবার ওপাশে একটা জিপ লাইনিং আছে। পুরো প্যাকেজটা 210 রুপি। বন্ধুরা, সায়ান তার সেকেন্ড স্টেপ শুরু করেছে। প্রথমে সে বাম থেকে ডানে গেছে, এই সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি ধরে। এখন কাটটা একটু টাফ, পা ফসকে গেলেই ঝামেলা, ভীষণ বিপদে পড়ে যাবে পা ফসকে গেলে। ও আসতে থাকুক, তারপরে কিন্তু আরো চার্ম আছে এখানে। একেবারে হচ্ছে যে সিঙ্গেল স্টেপ, কাঠের টুকরাগুলিকে সেভাবে রেখে দেওয়া হয়েছে। এই সিঙ্গেল স্টেপ পেরিয়ে যেতে হবে এবং এগুলো যখন সে পেরিয়ে যাবে তারপর
ওই ওপাশে একটা জিপ লাইনিং আছে, ছোট্ট জিপ লাইনিং। বন্ধুরা, 5th এবং শেষ স্টেপ হচ্ছে এই ট্রি টপ কোর্সের জিপ লাইনিং। শায়ান ভয় পাচ্ছে, সে স্কিপ করতে চেয়েছিল, বাট এই তো চলে যাচ্ছে। শাবাশ! দার্জিলিং চিড়িয়াখানা তথা পদ্মজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক পাহাড়ের গায়ে স্থাপিত একটি অনন্য সাধারণ স্থাপনা। নানান ধরনের প্রাণীর সমারোহ এখানে রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, স্নো লিওপার্ড ও ব্ল্যাক প্যান্থার। এটি একেবারে হিমালয়ান মাউন্টেইনিয়ারিং ইনস্টিটিউটের সাথেই লাগোয়া এবং এর চূড়ায় রয়েছে একটি বিস্ময়কর মিউজিয়াম। পাহাড় যারা ভালোবাসেন তাদের জন্য এটি দেখা আবশ্যক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন স্নো লিওপার্ড, দুটি স্নো লিওপার্ড রয়েছে এখানে, শান্ত অবস্থায় রয়েছে তারা। অত্যন্ত চমৎকার এই হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, তারপরে জু এবং মিউজিয়ামের জায়গাটি। মিউজিয়াম দেখে এলাম, অসম্ভব রিচ কালেকশন। বাঘ মামা কিন্তু বীর দর্পে হেঁটে বেড়াচ্ছে এখানে। ব্ল্যাক প্যান্থার অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছে, এইমাত্র সে বসেছে, নড়াচড়া বন্ধ করে দিয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, ভিজিট শেষ করেছি জুওলজিক্যাল গার্ডেন, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এবং মিউজিয়াম। অসম্ভব চমৎকার এক্সপেরিয়েন্স। HMI থেকে বেরিয়ে সোজা চলে গেলাম দার্জিলিংয়ের বিখ্যাত চা বাগান দেখতে। আমি 2002 সালে প্রথম দার্জিলিংয়ে এসেছিলাম এবং রোপওয়ে থেকে দেখেছিলাম এসব চা বাগানের অপরূপ দৃশ্য। আজ অনেক বছর পর আবার তাতে মনোনিবেশ করলাম। আরেকটি সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে আছি, সেটি হচ্ছে দার্জিলিংয়ের বিখ্যাত চা বাগানগুলো। এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে অনেকে ছবি তুলছেন। দূরেও চা বাগান রয়েছে পাহাড়ের গায়ে গায়ে, এবং ঘরবাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন। পাহাড়ের গায়ে এরকম ঘরবাড়ি দার্জিলিংয়ের একটা বিখ্যাত দৃশ্য, রাত্রিবেলা দেখতেও অত্যন্ত চমৎকার লাগে। চা বাগান থেকে বেরিয়ে পার্শ্ববর্তী দোকান থেকে বেশ কিছু চা পাতা কিনলাম। তারপর ফিরতি পথে সামনেই পড়ে গেল তেনজিং রক। প্রথম এভারেস্ট জয়ী তেনজিং নোরগের সম্মানে একটি বড় পাথরের নামকরণ করা হয়েছে এভাবে। এখানে 100 রুপি দিয়ে ওঠা যায়। সাহায্য করার জন্য ভলান্টিয়ার রয়েছে। তেনজিং রক থেকে নেমে আমরা এগোলাম বাতাসিয়া লুপের দিকে। এটি আমার বড় পছন্দের জায়গা, কিন্তু কিছুটা হতাশ হলাম সেখানে পৌঁছে। শীতের ফুলগুলো ঝরে গেছে। আরও 1 মাস আগে এলে দেখা যেত এখানকার ফুলের সমারোহ। দার্জিলিং এমন একটি জায়গা যেখানে সারা বছরের যে কোনো সময়েই আসতে কোনো মানা নেই। তবে যারা ফুল ভালোবাসেন তাদের জন্য দার্জিলিং বেড়াবার সবচেয়ে ভালো সময় ফেব্রুয়ারি ও মার্চ মাস। এটি হচ্ছে দার্জিলিংয়ের বিখ্যাত বাতাসিয়া লুপ। যদিও ফুল দেখতে এসেছিলাম, কিন্তু ফুল আসলে কমে গেছে। বেসিক্যালি শীতকালে ফুলে একেবারে ভরে থাকে এটি। ফুলগুলো মরে যাচ্ছে, এখন শেষ পর্যায়ে রয়েছে। মেঘ অত্যন্ত দ্রুত প্রবাহিত হচ্ছে, সেটি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এই মেঘের মধ্যেই রয়েছে দার্জিলিং শহর। বড় চমৎকার এই দার্জিলিংয়ের প্রতিটি জায়গা, প্রতিটি স্পট অসাধারণ। 2002 সালের স্মৃতিতে সবচেয়ে বেশি জ্বলজ্বল করে যে জায়গাটি, সেটি হলো বিখ্যাত রক গার্ডেন। এটি না দেখে দার্জিলিং থেকে যাব না এমন পণ আমার ছিলই। পাহাড়ের গায়ে পরিকল্পিতভাবে কি সুন্দর নয়নাভিরাম করে এই পার্কটি বানানো হয়েছে তা বলে বোঝানো যাবে না। এর এক পাশ থেকে বেরিয়ে পুরো পাহাড় ঘুরে অন্য পাশ দিয়ে চলে আসা যায়। বাতাসিয়া লুপ হতাশ করলেও হতাশ করেনি রক গার্ডেন। এখানে ফুলের সমারোহ যেমন, তেমনি রয়েছে ঝর্ণাধারাও। বন্ধুরা, এই রক গার্ডেন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা উপরে উঠবো, উপর থেকে এই রক গার্ডেনের নিচের অংশটা দেখতে খুব সুন্দর লাগে। আশেপাশে কিন্তু প্রচুর ফুল ফুটে আছে। বাতাসিয়া লুপ যেটি ফুলের জন্য বিখ্যাত, তার চেয়েও বেশি ফুল কিন্তু এই রক গার্ডেনে রয়েছে। চলুন আমরা উপরে যাই, দেখি উপর থেকে কেমন লাগে রক গার্ডেনটা দেখতে। বন্ধুরা, রক গার্ডেনের বিউটি এটাই, যত আপনি উপরে উঠতে থাকবেন তত এর সৌন্দর্য বাড়তে থাকবে। এখানে ঝর্ণার কোনো অভাব নেই, প্রচুর ঝর্ণা। ওই যে দেখেন দূরে আরো অনেক ঝর্ণা। বন্ধুরা, রক গার্ডেনের বিউটি দেখেন। ওই উপরে খুব ভালো করে দেখলে দেখবেন যে গাড়ি চলছে। বেসিক্যালি ওখান থেকেই আমরা এসেছি। রক গার্ডেন দেখা শেষ করে আবার ওদিক দিয়ে চলে যাব। রক গার্ডেনে শুধু ফুল দেখতেই আসা যায়, এত রং বেরঙের ফুল, নানান রঙের। পরদিন সকালে গেলাম দার্জিলিং মল চত্বরে।
বিশাল এই চত্বরের এক পাশে নানান দোকানপাট রয়েছে, অন্য পাশে রয়েছে বসার জন্য চেয়ার, যেখান থেকে পর্যটকরা ওই দূরের পাহাড়ের দিকে নির্নিমেষ চেয়ে থাকে। গতকাল রাতেও বিখ্যাত মল রোডের দোকানগুলি দেখতে দেখতে এই চত্বরে এসেছিলাম। অন্ধকারে ভালো দেখতে পারিনি। এখানে একটি মঞ্চ আছে, নানান ধরনের প্রোগ্রাম হয় এখানে। সকাল হতেই চত্বরে জড়ো হতে থাকে ঘোড়ার সহিসরা। 100 রুপি দিয়ে যে কেউ ঘোড়ায় চড়তে পারে এখানে। আমরা এখন রয়েছি দার্জিলিং এর মল চত্বরে। এটি একটি অত্যন্ত চমৎকার জায়গা। ঘোড়ার ব্যবস্থা রয়েছে এখানে, ঘোড়ায় চড়ার ব্যবস্থা আছে, বিশেষ করে বাচ্চাদের জন্য। অনেক বাচ্চাই ঘোড়ায় চড়ছে এখানে। দূরে কিন্তু একটি স্টেজ আছে। কালকে রাতেও এখানে দেখেছি যে স্টেজে প্রোগ্রাম হয়। নানান দেশের নানান ধর্মের বর্ণের লোকের সমাগম এখানে রয়েছে। সোজাসুজি গেলে হাতের বাঁয়ে ওটি হচ্ছে বিখ্যাত মল রোড, যেটিকে ইন্ডিয়ানরা ম্যাল রোড বলে। আর হলুদ রঙের একটি দোকান দেখতে পাচ্ছেন, গোল্ডেন টিপস। এটি হচ্ছে ব্র্যান্ডেড চায়ের দোকান। বন্ধুরা, 100 রুপিতে সাদের ঘোড়ায় চড়ার ব্যবস্থা হয়েছে। 100 রুপিতে 4 রাউন্ড, সেই হিসেবে খুব রিজনেবল প্রাইস বলা যায়। প্রাইসটা ওরা এমনভাবে সেট করেছে যে 100 রুপির নিচে দেওয়ার কোনো সুযোগ নেই। এমন নয় যে 2 রাউন্ড দিলে 50 রুপি, তা কিন্তু নয়। মল চত্বর থেকে বেরিয়ে হোটেল গ্রেস ইনে ফিরে ব্যাগ রেডি করে সিকিমের উদ্দেশ্যে রওনা দিলাম। এই 2 দিনে অনেক কিছুই যেমন দেখলাম, আবার অনেক কিছুই দেখা হলো না। বাদ পড়ে গেছে টাইগার হিল থেকে দেখা সূর্যোদয়। অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও যেতে পারিনি গঙ্গা মাইয়া পার্কে। রোপওয়েতে চড়তে পারিনি সময়ের অভাবে। টয় ট্রেনে করে যেতে পারিনি পৃথিবীর সবচেয়ে উঁচু রেল স্টেশন ঘুম-এ। তবে আফসোস নেই, যা দেখলাম তা স্মৃতি করে সাথে নিয়ে গেলাম। আর যা বাকি রইল তার টানে হয়তো আবার ফিরে আসবো। বন্ধুরা, এই ভ্রমণ কাহিনীগুলো যদি গল্পের আকারে পড়তে চান তবে অবশ্যই ভিজিট করুন আমার ট্রাভেল ব্লগ সাইট www.shahinstravelstory.com। আপনাদের যে কোনো পরামর্শ সাদরে গ্রহণ করবার আশায় রইলাম।